সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভিতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে। পুরো খবর আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। ভারী বর্ষণে বিপর্যস্ত পর্বতাঞ্চল, পাহাড় ধসে বান্দরবানে আরও 5 জনের মৃত্যু হয়েছে। আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। আমরা আকাশ মার্মার সাথে এখন যুক্ত হতে চাই। আকাশ মার্মা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যেমনটা আসলে বলছিলাম যে বান্দরবানে আজ পাহাড় ধসে 5 জন নিহত হয়েছেন। আপনার কাছে জানতে চাই, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, এবং সেই সাথে এই যে সম্ভাবনা, এই শঙ্কা থেকে সমাধানের পথে আসতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, স্থানীয়রা কি বলছেন? যেহেতু গত 4 দিন ধরে যে টানা ভারী বর্ষণ, সেই টানা ভারী বর্ষণ চলমান থাকলেও আজ সকাল থেকে কিন্তু বান্দরবানে প্রায় বৃষ্টিপাত কমেছে এবং ধীরে ধীরে করে প্রায় সাঙ্গু নদীর যে পানি ঢল সেটি নামতে শুরু করেছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যেটি ক্ষতিগ্রস্ত এলাকা আদিপাড়াতে। আমি একটু পিছনে দেখাতে চাই আপনাকে যে বান্দরবানের যে একটি শহরের একটি আর্মি পাড়া, এখানে যে নিম্নাঞ্চল রয়েছে, যেখানে প্রায় 27 থেকে 28,000 মানুষ রয়েছে। এখানে এখানে কিন্তু যে গতকাল 4 দিন ধরে যে টানা ভারী বর্ষণ, পানি বর্ষণে কিন্তু দোকানপাট এবং ঘর বাড়ি সবকিছু তলিয়ে গেছে। যার কারণে যারা এখানে ক্ষতিগ্রস্ত তাদের কোনো জিনিসপত্র বের করতে পারেনি। একই সাথে তাদের যে বাড়িঘর ডুবে যাওয়ার পরে তারা এখন তার নানা মানে ভয়ে তারা এই যে ক্ষতিগ্রস্তের মধ্যে আতঙ্কের দিন পার করছেন যে পানি কখন কমবে, কখন বা এই পানি আর কমবে। তারা বলছেন যে তারা কিন্তু এই যে প্রায় আশ্রয় নিয়েছেন প্রায় 3,500 অধিক মানুষ, কিন্তু এই যারা বন্যা কবলিত মানুষ তারা কিন্তু সেখানে আশ্রয় নিয়েছেন। যার কারণে এখানে প্রায় অধিকাংশ মানুষ সেখানে আশ্রয় দিয়েছে। কিন্তু আজ সকাল থেকে কিন্তু এখানে প্রায় বৃষ্টিপাতের মিলিমিটারও বৃষ্টিপাত কমেছে। একই সাথে যে পানি যে আবহাওয়ার সেটিও কমেছে। যার কারণে কমার ফলে এই যে শহরে যেসব নিম্নাঞ্চল রয়েছে সেখানে কমতে কমতে কিন্তু প্রায় নিম্নাঞ্চল একটু হালকা পানি কমতে শুরু করেছে। কিন্তু জানা যায় যে বান্দরবানে কিন্তু প্রায় 200 এই পর্যন্ত 76 মিলিমিটার রেকর্ড করেছে হচ্ছে বান্দরবানের যে পানি উন্নয়ন বোর্ড। এখন হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গত 36 ঘন্টায় কিন্তু প্রায় 200-300 অধিক কিন্তু তারা বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। একটু জানা যাচ্ছে বান্দরবানের যে ভারী বৃষ্টিপাত, সে ভারী বৃষ্টিপাত যদি আজকে কোনো মতেই যদি কমে যায় তাহলে এখানকার যারা জনসাধারণ মানুষ আছে তারা দুর্ভোগ থেকে কিছুটা লাঘব হবে বলে মনে করছে। কিন্তু এই পানি যদি আজকে ভিতর বা কালকে মধ্যে যদি পানি না কমে তাহলে এই প্রশাসনের পক্ষ থেকে তাদের কিন্তু নানা সহ্য করা হচ্ছে। এটা হচ্ছে বান্দরবানের যে লামায় আজিজনগর রয়েছে, সেখানে কিন্তু পাহাড় ধসে প্রায় একই পরিবারের 2 জন স্বামী স্ত্রী এবং 3 জন নিহত হয়েছে পাহাড় ধসে। এরপরে কিন্তু এলাকার মধ্যে যে শোক, সে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকাবাসীদের মধ্যে এবং তাদের উদ্ধার করে কিন্তু এখন দাফনের কাজ চলতেছে বলে আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছি কক্সবাজারের চকরিয়া থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ। আমরা মুহিবের কাছে একটু জানতে চাই। মুহিব, যেমনটি আসলে সকালবেলায় জানছিলাম যে চকরিয়াতেও পাহাড় ধসে 2 জন নিহত হয়েছে, আপনার কাছে একটু জানতে চাই এই 2 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে কিনা, এবং সেই সাথে জানতে চাই স্থানীয়রা কি বলছেন এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে, পানি অপসারণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। রৌফ, আসলে 2 জনের পরিচয় এবং তাদের মায়ের পরিচয়ও শনাক্ত করা গেছে। তারা 2 জনের সম্পর্কে ভাই বোন ছিলেন, একই সঙ্গে একই পরিবারে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ওই মুহূর্তেই মূলত পাহাড় ধসে পড়ে সেখান থেকেই তাদের 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ভাই বোন 2 জনেরই মৃত্যু হয় এবং তাদের মায়ের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রৌফ, চকরিয়ার বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। মাতামুহুরী নদীর পানি প্রায় বিপদসীমার 50 সেন্টিমিটার উপর
দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার, আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটি দুতলা বাড়ি পুরোপুরি প্রায় নিচতলা পানির নিচে তলিয়ে গিয়েছে। এখানকার মানুষজন প্রায় পানিবন্দী অবস্থায় রয়েছে। শুধু এই বাড়িটি নয়, আশেপাশের যতগুলো বাড়ি রয়েছে সবগুলোই কিন্তু এভাবেই পানির নিচে তলিয়ে গিয়েছে। রৌফ, মূলত প্রায় মাতামুহুরী, চকরিয়া এবং পেকুয়া উপজেলা, 3টি উপজেলায় 2 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। মাতামুহুরী নদীর শহররক্ষা যে বাঁধ রয়েছে, বিশেষ করে পেকুয়ার মেহেরনামা এবং মাতামুহুরী উপজেলার যে সাহারবিল এলাকায় 2টি বাঁধ ভেঙে যাওয়ায় পানি মূলত যে লোকালয়ে প্রবেশ করা শুরু করেছে। এই পানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে আশঙ্কার কথা জানিয়েছেন। এদিকে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, আরও 2 থেকে 3 দিন টানা বর্ষণের কথা তারা বলছেন। সেক্ষেত্রে তারা পাহাড় ধস এবং বন্যা কবলের কথা আমাদেরকে বলেছেন। একই সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে আমরা সকালে কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে 628টি মতো পুরো জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে মানুষ ইতিমধ্যে আসা শুরু করেছে এবং যারা পাহাড়ের পাদদেশ থেকে আসতে যাচ্ছে না তাদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে তাদেরকে পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদে নেমে এনে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় দেওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে জেলায় 8000-এর বেশি সিপিপি বা রেড ক্রিসেন্ট থেকে শুরু করে 8000-এর বেশি স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী কর্মী নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলায় প্রায় 90টি আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়োগ করা হয়েছে। তারা সেখানে যারা বানবাসী মানুষ রয়েছে, পানিবন্দী মানুষ রয়েছে, তাদেরকে উদ্ধার করে এই সমস্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার আমাদেরকে বলছেন যে তার উপজেলায় এখন পর্যন্ত 50,000-এর বেশি মানুষ পানিবন্দী রয়েছে। একই সঙ্গে মাতামুহুরী এবং পেকুয়ায় আরও 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা এইসব বিষয় তদারকি করছেন। খাদ্য সংকটের তথ্য এই মুহূর্তে দেখা দিয়েছে। কিছুক্ষণ আগেও আমরা বানবাসী মানুষের কাছে গিয়েছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গেল 2 দিন ধরে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন। তাদের খাবার প্রয়োজন, ত্রাণ সহায়তা প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম জেলা প্রশাসকের কাছে। তিনি বলেছেন যে প্রত্যেক উপজেলার জন্য 20 টন করে খাদ্য সামগ্রী ইতিমধ্যেই স্ব উপজেলায় প্রেরণের উদ্যোগ নিয়েছেন তিনি। সেগুলো পৌঁছা মাত্রই আসলে বানবাসী মানুষের কাছে খাবারের সেই উপযোগী যে খাবার তথ্যগুলো তারা পৌঁছে যাবে। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে আবার যুক্ত হব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর প্রশাসন। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন। আমরা আক্তারের সাথে এখন যুক্ত হতে চাই। আক্তার, যেমনটি আসলে দেখছি আপনি ঠিক জলাবদ্ধতার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে যারা স্থানীয় যারা আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, স্থানীয়রা কি বলছে জানতে চাই। রব, গতকাল থেকে কিন্তু এই এলাকা সহ এবং দিঘিনালার 5টি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এখানে কয়েক হাজার মানুষ পানিবন্দী, যেটা আমরা গতকালকে রাত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তানজিল পারভেজ, তার সাথে কথা বলে আমরা যে বিষয়টা নিশ্চিত হতে পেরেছি, কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছে। পাশাপাশি 1000-এর উপর মানুষ কিন্তু নিরাপদ যে আশ্রয় কেন্দ্র রয়েছে, 21টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে দিঘিনালা উপজেলা, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু তাদেরকে তোলা হয়েছে। অন্যদিকে এইসব এলাকায় যারা আশ্রয় নিয়েছে তাদেরকে আবার প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই শুকনা খাবার এবং যে তাদের যে সেবার খাবার স্লাইন সেগুলো সেই সম্পূর্ণগুলো দেওয়া হচ্ছে। অন্যদিকে আমি যদি আপনাকে বলি, খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার যে 2টি সড়ক রয়েছে, বাগাইছড়ি এবং লংগদুর উপজেলা, পাশাপাশি সাজেকের যে সড়কটি রয়েছে সেই সড়কে পানি থাকায় কিন্তু লংগদুরের সাথে দিঘিনালা এবং যে বাগাইছড়ি, সাজেকের সাথে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ রয়েছে সেটিও কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার ফলে কিন্তু মহালছড়ি এলাকায় কিন্তু সেই সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় কিন্তু রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ির 2টি যে সংযোগ সড়ক রয়েছে সেই সড়ক 2টি কিন্তু বন্ধ রয়েছে। সব মিলিয়ে এই এলাকার মানুষ কিন্তু এখনো দুর্ভোগে রয়েছে। প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছে, আমরা দেখছি তারা নিরাপদ আশ্রয়ে মানুষকে ফিরিয়ে নিতে কিন্তু কাজ করছে। রব, আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগর, মাছ ধরার ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
শুরুতেই আমরা একটু চলে যেতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই একটু যেতে চাই পটুয়াখালীতে এবং সে সাথে যেতে চাই আপনাদের কাছে একটু জানতে চাই যে স্থানীয়রা আসলে কি বলছেন, যে আপনারা দেখতে পাচ্ছি যে আপনারা তিনজনেই সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে প্রশাসন কি বলছে, পানি উন্নয়ন বোর্ড কি বলছে। যে টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল, আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে এখনো যেহেতু উপকূলে ঝড়ো বাতাস এবং সাগর উত্তাল রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মৎস্য বন্দরগুলোতে ট্রলার গুলো অবস্থান করছে, মাছ ধরা ট্রলার গুলো। তবে এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা হচ্ছে যে গত এই কয়েকদিনে 3টি মাছ ধরা ট্রলার ডুবিতে প্রায় পটুয়াখালীতে 10 জন জেলে নিখোঁজ রয়েছেন এ পর্যন্ত, যার মধ্যে মোট 13 জন ছিল, যার মধ্যে 3 জন উদ্ধার হয়েছে। একটি বিষয় হচ্ছে যে এই দুর্যোগের এই যে সাম্প্রতিক সময় যে বন্যা, সেটি কিন্তু সিগন্যাল থাকলেও কিন্তু সাগরে ট্রলার গুলো মাছ শিকারে গিয়েছে, যার কারণেই কিন্তু দুটো ট্রলার কিন্তু সাগরে নিমজ্জিত হয় এবং সেই ট্রলারের সন্ধান পাওয়া যায়নি এবং জেলেদেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। এই জেলে পরিবারগুলোর মধ্যে কিন্তু এখন তারা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। গত রাতে ভোলায় আলামিন নামে একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে বাকি পরিবারগুলো 10টি পরিবার এখন আশায় বুক বাঁধছেন, হয়তো তাদের স্বজনকেও কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। পুরো পটুয়াখালী সহ পুরো উপকূলীয় এই যে দীর্ঘ সময় টানা বৃষ্টি এবং ঝোড়ো বাতাস, এর ফলে কিন্তু উপকূলের কাঁচা বাড়ি ঘরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় গাছ পড়ে ঘরের উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা খোঁজখবর নিচ্ছেন যে অতিবৃষ্টির ফলে কি ধরনের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিগুলো কিভাবে সরকারের পক্ষ থেকে পুষিয়ে দেওয়া যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত জেলেরা মৎস্য বন্দরগুলোতে অবস্থান করছেন, তারা নতুন করে আসলে ফিশিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন না, কারণ একটি ট্রলার সাগরে যেতে কিন্তু তার রসদ সহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে বড় ধরনের একটি বিনিয়োগের দরকার হয়। তবে যেহেতু একটি ট্রিপ একেবারেই মাছ শিকার না করে ফিরে আসতে হয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে কিন্তু সাগরের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত জেলেরা কিন্তু আবারও সাগরে মাছ শিকারে যাচ্ছেন না। এছাড়া এখন পর্যন্ত পটুয়াখালী সহ পুরো উপকূলের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেটি গত কয়েকদিন থেকে ভালো হওয়ায় সাধারণ মানুষ কিছুটা এখন দৈনন্দিন কাজে বের হচ্ছেন। সব মিলিয়ে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা টেক নেপে যেতে চাই সহকর্মী শহীদুল্লাহর কাছে। শহীদুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে পানি বেড়ে চলেছে সমুদ্রে, আপনার কাছে একটু জানতে চাই আবহাওয়া অফিস কি বলছে এবং সেই সাথে আরও একটি বিষয় জানতে চাই যে পাহাড় ধসের বা প্লাবনের কোনো শঙ্কা দেখছেন কিনা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে টেকনাফে ভারী বৃষ্টি এবং সাগর উত্তালের কারণে যারা জেলে রয়েছেন তারা মাছ শিকারে যেতে পারছেন না, ফলে তারা প্রায় 30,000-এরও অধিক জেলে পরিবার তারা অনেক কষ্টের মধ্যে দিন কাটছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই জেলে পল্লীতে সকাল থেকে এসে দেখেছি যে তারা অনেক কষ্টে রয়েছেন, তারা মাছ শিকারে যেতে পারছেন না। সকাল থেকে তারা সাগর পাড়ে এসে তারা দৃশ্য দেখছেন, সাগরের যে ঢেউ সেগুলো কিন্তু দেখে তারা বইয়ে তারা মাছ শিকারে যাচ্ছেন না। ফলে প্রায় টেকনাফ উপজেলে প্রায় 30,000-এরও অধিক জেলে রয়েছেন, তারা কষ্টে দিন যাপন করছেন। পাশাপাশি যে ভারী বৃষ্টির কারণে তাদের অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে এবং পানির মধ্যে ডুবে রয়েছে, ফলে তারা একদিকে মাছ শিকারে যেতে পারছেন না, অন্যদিকে তারা রান্না করারও সেই সুযোগটা কিন্তু পাচ্ছেন না, ফলে তারা অনেক ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা যে আরেকটা পাহাড় ধসের বিষয়টা যে প্রশ্নগুলো করেছেন আপনি, যে পাহাড় ধসের ঘটনা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, তবে এখনো পর্যন্ত পাহাড় ধসের ঘটনা ঘটেনি টেকনাফে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জোরালোভাবে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং তাদেরকে নিরাপদে থাকার জন্য বলা হচ্ছে, সতর্ক দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। তবে আমরা যে এক সপ্তাহ ধরে বৃষ্টি এখনো কিন্তু থামছেন না, ফলে যেখানে পানি বন্দী রয়েছেন তারা এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন, জলবদ্ধতায় রয়েছেন, পানি ছড়ে যাচ্ছেন না, ফলে তারা অনেক ভোগান্তির মধ্যে রয়েছেন। যে আমরা যে সাগরের যারা জেলে রয়েছেন তারা প্রতিদিনের সকালে উঠে তারা কর্ম করছেন, জাল ঠিক করছেন, অনেকে নৌকা ঠিক করছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে তাদের কষ্ট যে বিষয়গুলো রয়েছে তারা বলছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা সহযোগিতা চেয়েছেন, তারা কষ্টে দিন যাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তরে যে তথ্য পেয়েছি তারা বলছেন যে 3 নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে, যার ফলে সাগর উত্তাল রয়েছে, ফলে অনেকেই
যারা জেলে রয়েছেন তারা নাফ নদী এবং বঙ্গোপসাগরে মাছ শিকারে যাচ্ছেন না। এই ছিল টেকনাফ থেকে আমার কাছে সবচেয়ে। শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা বরগুনা যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী নুরুল আহাদ। অনেক আপনার কাছে একটু জানতে চাই যে জেলেগুলো আসলে নিখোঁজ হয়েছিল তাদের সন্ধান পাওয়া গেছে কিনা, বা তাদেরকে খোঁজার ক্ষেত্রে কোনো তৎপরতা দেখছেন কিনা, জানতে চাই আপনার কাছে। জি রৌফ, আপনি জানেন যে গত পরশুদিন বরগুনার একটি ট্রলার সমুদ্রে গিয়ে 18 জন জেলে সহ ট্রলার ডুবিটি হয় এবং তারপরে 16 জন জেলে প্রায় 20 ঘন্টা পর তারা উদ্ধার হয় এবং তারপর থেকে কিন্তু 2 জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এত 2 দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় আজ সকাল থেকেই তাদের উদ্ধারে কিন্তু যে স্থানীয় প্রশাসন এবং যে ট্রলার মালিক সমিতি আছে তারা সাগরে ট্রলার বা অন্য ট্রলার পাঠিয়েছেন এবং তারা বলছেন যে উপকূলীয় জেলা বরগুনার থেকে পটুয়াখালী পর্যন্ত আসলে তাদেরকে সম্ভাব্য স্থানগুলোতে সেই ডুবে যাওয়া ট্রলার এবং যে 2 জন নিখোঁজ রয়েছেন তাদেরকে খোঁজা হচ্ছে। এবং আপনাদেরকে যদি বলি, বরগুনার যে ট্রলারটি নিখোঁজ ডুবে গিয়েছিল সেই ট্রলারটি গত 7 তারিখ ভোর রাতে বরগুনা যে তালতলী উপজেলা থেকে আসলে তারা 10টি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যেই একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেই ট্রলারের যে জেলেরা ছিলেন তারা এই যে ডুবে যাওয়া ট্রলার, সেই মহিমা নামে যে ট্রলারটি ডুবে যায় সেই ট্রলারটিতে আশ্রয় নেন এবং তাদের নিয়ে ফেরার পথেই কিন্তু এই ট্রলারটি ডুবি হয়। অর্থাৎ এই যে মহিমা নামে যে ট্রলারটি ছিল, যে ট্রলারটি ডুবি হয়েছে, সেই ট্রলারের 14 জন এবং অন্য যে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়েছিল সেই ট্রলারের 4 জন, মোট 18 জন নিয়ে এই ট্রলারটি ডুবি হয়। তারপর প্রায় দীর্ঘ 20 ঘন্টা তারা সমুদ্রের মধ্যেই জেলেরা ভেসেছিলেন এবং পরবর্তীতে পটুয়াখালীর মহিপুর এলাকার অন্য কিছু ট্রলার গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং আমরা দেখেছি সেই একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়েছে। সেখানে তাদের উদ্ধারের যে প্রক্রিয়ার পরে সেই 20 ঘন্টা তারা সমুদ্রের সাথে যুদ্ধ করে, ঢেউর সাথে যুদ্ধ করে তারা বেঁচেছিলেন। তবে একটি কথা আপনাদের বলতে চাই, উপকূলীয় জেলা বরগুনায় আসলে যে এই উদ্ধার তৎপরতা যোদ্ধারের মতো যে কোস্টগার্ডের সক্ষমতা বা নৌবাহিনীর সক্ষমতা কিন্তু খুবই কম। এটি কিন্তু জেলেরা বারবারই বলে আসছেন এবং তাদের কিন্তু দাবিও ছিল যে এই উপকূলে যেন এই কোস্টগার্ড বা নৌবাহিনী, এই যে সকল বাহিনী আছে উদ্ধার তৎপরতা, তাদের জন্য যেন বিশেষায়িত কোনো নৌযান দেওয়া হয়, যেটা দিয়ে আসলে এই দুর্ঘটনাগুলো ঘটলে যেন তাদেরকে উদ্ধার করতে তারা যেতে পারেন। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই, বরগুনাতে এখন আবহাওয়া অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গতকালের পর থেকে আজকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। এছাড়া এখন যে বরগুনার সাথে অন্যান্য উপজেলার যে নৌ চলাচল এবং ট্রলার যে খেয়া, যেটাকে বলা হয় যে খেয়া চলাচল, সেগুলো স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় যদি বলি, আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, এখানে আরেকটি বিষয় বলতে হয় যে গত পরশুদিন কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। বরগুনায় এক পর্যটক শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে কিন্তু সমুদ্রে ভেসে যান। সেই উদ্ধার কার্যক্রমও কিন্তু ইতিমধ্যেই আজকেও চলছে। আমরা উপজেলা প্রশাসনের যে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল সন্ধ্যা পর্যন্ত পটুয়াখালী থেকে আসা ডুবুরি দল তারাও বিভিন্ন জায়গায় শুভ সন্ধ্যার তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছিলেন। আজকেও কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অবদ্ধ রয়েছে। এছাড়া যদি বলি, বরগুনার যে সার্বিক যে অবস্থা, যে বরগুনার প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই এবারের যে নিম্নচাপের অতিরিক্ত জোয়ারের চাপের ফলে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামতে তাদের ইমার্জেন্সি যে বেড়িবাঁধ মেরামতের যে প্রক্রিয়া সেটিও চলমান রয়েছে এবং আমরা কথা বলেছিলাম যে প্রশাসনের সাথে, তারাও বলেছেন যে ইতিমধ্যেই তাদের নিখোঁজ জেলেদের খোঁজার কার্যক্রম তাদের অব্যাহত রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। রৌফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অব্যাহত ভারী বর্ষণ আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। হবিগঞ্জে কয়েকটি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। আমরা আব্দুর রউফের কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আব্দুর রউফ, যেমনটা আসলে বলছিলাম যে নদ নদীর পানি বেড়েছে, আপনার কাছে একটু জানতে চাই যে নদ নদীর পানি বিপদসীমার ঠিক কতটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বন্যার কোনো সংখ্যা দেখছেন কিনা, এবং সেই সাথে জানতে চাই পানি উন্নয়ন বোর্ড কোনো উদ্যোগ নিয়েছে কিনা। রৌফ, আপনি জানেন যে হবিগঞ্জে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে প্রায় সবগুলো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্তে
220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি খোয়াই নদীর পাড়ে। আপনাকে যদি একটু দেখাই যে আমার পিছনে এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের ওই যে কার্পেটিং দিয়ে তাদের এই পানি নদীর বাঁধ রক্ষা করার জন্য চেষ্টা করছেন। এখানে প্রচুর মানুষ রয়েছে, নদী পাড়ের মানুষ যারা আছেন তারা রয়েছেন, তারা আসলে খোয়াই নদীর যে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেটি রক্ষা করার জন্য চেষ্টা করছেন। তো এছাড়া আর যদি বলি যে হবিগঞ্জের সুতাং নদী, কুশিয়ারা নদী এবং আজমিরগঞ্জের এদিকে পানি প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে তারা সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং তারা চেষ্টা করছেন যে অনেক জায়গায় আসলে খোয়াই নদীর এদিকে পানি ঝুঁকিপূর্ণ আছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন যে তারা কার্পেটিং দিয়ে এবং জিও ব্যাগ দিয়ে তারা যে সব জায়গাগুলোতে পানি খোয়াই নদী দিয়ে উপচে পড়ে ভিতরে ঢুকছে সেগুলোতে তারা রক্ষা করার জন্য চেষ্টা করছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে এবার লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। যেমনটি আসলে এর আগে আমরা জেনেছিলাম যে লালমনিরহাটে তো পানি বেড়েছে এবং সেই সাথে একটু আগে জানছিলাম যে আমাদের আরেক সহকর্মী জানাচ্ছিলেন যে নদ নদীর পানি বেড়েছে এবং সেটি বিপদসীমার উপর দিয়ে সেটি প্রবাহিত হচ্ছে এবং সেই সাথে বন্যার সংখ্যা বিরাজ করছে। আমরা একটু এই বিষয়ে আরও জানতে চাই। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বিরের কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সাব্বির, আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই যে তিস্তা অববাহিকার পানি প্রবাহ বিপদসীমার ঠিক কতটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বন্যার কোনো সংখ্যা দেখছেন কিনা, এবং সেই সাথে জানতে চাই প্রস্তুতির সম্পর্কে পানি উন্নয়ন বোর্ড কি বলছে। রৌফ, আপনাকে ধন্যবাদ। আসলে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই ভিন্ন। দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যার চিত্র দেখা গেলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে লালমনিরহাটের তিস্তায়। আজ সকালে তিস্তার পানি কিন্তু বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের তিস্তার একেবারে অববাহিকা। আপনাকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যে লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর পানি কিন্তু গতকাল থেকে কিন্তু কমতে শুরু করেছে। গত 24 ঘন্টা থেকে কিন্তু হালকা এবং ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং বৃষ্টিপাতের কারণে তিস্তার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিলেও কিন্তু তিস্তার পানি কিন্তু একেবারেই একেবারেই কমে গিয়েছে। এর ফলে তিস্তায় যে স্বাভাবিকভাবে নৌকা চলাচল করতো সেই নৌকা চলাচলের কিন্তু গতি পথ পরিবর্তন হয়ে গেছে। মূলত এটি একেবারে অস্বাভাবিক বলে আমরা ধারণা করছি যে আসলে ভারতের ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত হলেও তিস্তায় কিন্তু তেমন পানি বৃদ্ধি পায়নি। পানি বৃদ্ধি না পেলেও যে গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু বেশ কিছু জায়গায় আমি আপনাকে বলেছি যে সেই জায়গাগুলোতে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছিল। এর কারণে এই ধানের বীজতলা বা পাট সহ বেশ এবং শাকসবজি সহ বিভিন্ন ধরনের ফসলের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা কম। এই হচ্ছে লালমনিরহাটের তিস্তার সর্বশেষ তথ্য। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। এই সময় চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেটে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও এর আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রহমান ফয়েজ। আমরা ফয়েজের সাথে এখন একটু যুক্ত হতে চাই। ফয়েজ, যেমনটি আসলে জানছিলাম একটু আগে যে শনিবার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে, আপনি আবহাওয়া অধিদপ্তরে আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে আবহাওয়াবিদরা কি বলছেন, পূর্বাভাসে কি বলা হচ্ছে, বন্যার কোনো সংখ্যা তারা দেখছেন কিনা। আসলে আমরা এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে রয়েছি, কিন্তু তারা আসলে আমাদের কোনো ধরনের আসলে সুখবর দিতে পারেনি। তারা বলছেন আজ এবং আগামীকাল অর্থাৎ এই 2 দিন কিন্তু আসলে হালকা থেকে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাই রয়েছে। আপনি বন্যার কথা বলছিলেন, আমরা বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্যে আমরা জানতে পেরেছি যে 4টি বিভাগে অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, নিচু জায়গা রয়েছে, সেইগুলোতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে 11 এবং 12 তারিখে আসলে
কিছুটা আসলে বৃষ্টিপাত কমে আসবে। আসলে ঢাকার রাজধানীতে আসলে বৃষ্টিপাতের সংখ্যা কমবে। আপনি জানেন যে ঢাকার যে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সেটা কিন্তু আসলে বিদ্যমান রয়েছে, এবং সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং যারা অফিসগামী রয়েছেন এবং স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়েছেন। ঢাকার কিছু গণপরিবহনের সংখ্যা কিছুটা কম, এবং এই ধারা অব্যাহত থাকবে আগামী 24 ঘন্টা, এমনটি অধিদপ্তর সূত্রে আমাদেরকে জানানো হয়েছেন। তারা বলছেন যে 11 এবং 12 তারিখে আসলে বৃষ্টিপাত কমবে। বন্যার যে কথা বলছেন যে পাহাড়ি ঢলে আসলে উজানের যে ঢল, সেই ঢলেই কিন্তু আসলে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, সেইগুলোতে কিন্তু আসলে যে হাওর অঞ্চলগুলো রয়েছে সেটা আসলে প্লাবিত হবেন, এবং বন্যার আশঙ্কাই তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ। ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী, আমরা সরাসরি সেখানেই যুক্ত হচ্ছি। প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য। The main objective of this government is to ensure the primary health care of our people. আর সেই কারণে that's why we are going to establish many structures and facilities or avenues to give the health services to our people so that none is left in the villages even without care of the medical facility. We are going to extend our pathology facilities to save our people from the brokerage and from the disadvantageous treatment of the people from the private clinics in the rural areas. We are going to extend our pathology to the Upazila Hospital. You will be happy to hear that under the able guidance of our medical best entrepreneur in the history of Bangladesh, that is our Prime Minister, Mr. Tariq Rahman, whom I call as the best entrepreneur in medical entrepreneur. We are going to extend the kidney dialysis system in our village hospital. দর্শক, আবারও স্বাগত স্টার নিউজ লাইভে। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের চারপাশ পরিবেশ প্রতিবেশ অর্থাৎ আল্লাহর এই সকল সৃষ্টি সবই কিন্তু মানুষের উপকারের জন্য। তবে আল্লাহ সকল সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয় তাহলে মানুষ হিসাবে অবশ্যই কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে মাত্র তুলে ধরেছি। যথানিয়মে সকল সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা আমরা যারা মানুষ তাদের বা মানব সমাজের দায়িত্ব। বিজ্ঞানের উৎকর্ষতার সঙ্গে সঙ্গে এটি প্রমাণিত সত্য যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা আছে এটার সঙ্গে মানব সমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। গতকালকে, এই জন্য বলছি গতকালকে আমার সাথে সংসদে বিরোধী দলীয় নেতা ওনার কথা হচ্ছিল, এমনি আমরা দুই রাজনৈতিক কর্মী আমরা আলাপ করছিলাম একটি বিষয়। কিছুদিন আগে উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওনাকে গুলশানে, উনি খুব সম্ভবত লেক ভিউ হসপিটালে ছিলেন, তো ওখানে ওনাকে ছাদে নিয়ে যাওয়া হয়। একদিন ছাদে নিয়ে যাওয়ার পরে উনি হাঁটছিলেন, কিন্তু উনি আমাকে যেটা বললেন যে কিছুক্ষণ পরে উনি আর ছাদে হাঁটতে পারছিলেন না, কারণ আশেপাশে এত অসম্ভব স্মেল লেকটার। তো আমার মনে হয় এই যে কথাটা বললাম, দেখুন এরকম অভিজ্ঞতা বোধহয় আমরা সকলেই, শুধু বিরোধী দলীয় নেতাই নয়, সকলেই কম বেশি আমরা বিভিন্ন সময় এইটা ফেস করে থাকি, এক্সপেরিয়েন্স করে থাকি এরকম অভিজ্ঞতা। সেজন্যই বলছি যে এইটার নিরাপদ লালন বা বিকাশের সঙ্গে মানব সমাজ বা আমরা কিভাবে জড়িত। উপস্থিতিবৃন্দ, আজকের এই পরিবেশ মেলা কিংবা বৃক্ষ মেলার যে আয়োজন,
এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। সেজন্য আমি যারা এই আয়োজন করেছেন, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। তবে এই আয়োজনটা কেবলমাত্র একটা বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, সেটা বোধহয় থাকা উচিত হবে না। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা সকলের বক্তব্যে যেই কথাগুলো বলি যে একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমরা কাজ করছি, এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। আজকে যারা আপনারা এখানে পরিবেশ কর্মী সহ বৃক্ষরোপণ বা বাগান তৈরি বা এই কাজগুলোতে যারা জড়িত আছেন, যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে, ইনশাল্লাহ আপনাদের মতন মানুষগুলো বা প্রতিক্রিয়াশীল প্রতিশ্রুতিশীল তারুণ্য যদি থাকেন দেশে, এটা সংখ্যা যদি বৃদ্ধি পায়, নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা একটা সবুজ বসতি গড়ে তুলতে সক্ষম হব এই বাংলাদেশে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা এবং এটার যে উপকারিতা, এটা নিয়ে খুব সম্ভবত নতুন করে বোধহয় কিছু বলার প্রয়োজন নেই। আজকে আমরা নিজের ঘর থেকে বের হলে, ঘরের ছাদে গেলে, জানলা খুললে আমরা এটা পরতে পরতে অনুভব করতে পারি। বৃক্ষরোপণ কিংবা সবুজায়নের গুরুত্ব সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি। আমরা যখন ছোট ছিলাম তখন ঢাকা শহরকে যত গ্রিন দেখতাম, এখন বোধহয় দেখি না। এটার সাথে নিশ্চয়ই আপনারা এই ঘরে উপস্থিত কেউ আমার সাথে ডিফার করবে না, সবাই নিশ্চয়ই আপনারা একমত হবেন। কিন্তু করতে তো হবে কিছু, এবং এই করাটা আমাদেরকেই করতে হবে। একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে, আমি কিছুদিন আগেও বলেছিলাম যে এটা এখানে আমাদের একজন বক্তা, খুব সম্ভব আমাদের স্টেট মিনিস্টার ডক্টর ফরিদও মনে হয় বলেছেন। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে একটা সন্তান আমাদের পরিবারে, আমাদের নিজেদের হোক, আত্মীয় স্বজন হোক, একটা পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য, তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে, এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। এই যে কথাটা বললাম, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি। আমি লন্ডনে যেই পাড়াটায় থাকতাম, আমার 3-4টি বাসা পরে একটা বাসা ছিল, 3তলা বাসা। সেই বাসায় সামনে 2টি গোলাপ গাছ ছিল, দরজাটার দুপাশে। গোলাপ গাছগুলো ওই যে ক্লাইম্বিং রোজ যেটাকে বলে, গোলাপ গাছগুলো বেড়ে বেড়ে অলমোস্ট 3তলা পর্যন্ত উঠে গিয়েছিল। তো একদিন বাসার যে মালিক, ওর সাথে আমার দেখা হলো। আমি বললাম যে তোমার এই গাছগুলো খুব সুন্দর, বিশেষ করে দূর থেকে খুবই সুন্দর লাগে দেখতে। ভদ্রলোকের 3টা সন্তান। তো ও বললো যখন যেই সন্তান হয়েছে ওদের বয়স, আমি যখন কথা বলেছি তখন প্রবাবলি ওদের বয়স রাফলি 18, 20 এরকম, 22 এরকম। তো বললো যে আমার যখন যেই সন্তান জন্ম হয়েছে, আমি তখন তার নামে একটা করে গাছ লাগিয়েছি। 2টো সামনে আছে, একটা বাসার পিছনে আছে। 3টা গাছই এখন বড় হয়ে গেছে, প্রায় 3তলার সমান হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগে। সেদিন থেকে আমার কাছে মনে হয়েছে যে দেশে ইনশাল্লাহ ফিরলে আমার পক্ষে কখনো সকলকে এই কথাটি আমি বলার চেষ্টা করব। আমি সেজন্যই আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমি তুলে ধরলাম। উপস্থিতিবৃন্দ, সবুজায়নের সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বর্তমানে সরকার গঠন করার পরে আপনারা ভিডিওর মাধ্যমে বেশ কিছু দেখেছেন। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় নিউজ এসছে, স্কুলগুলোতে একসাথে, স্কুলের একটা প্রোগ্রাম ছিল, একসাথে 90,000-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। উপস্থিতবৃন্দ,
এর মধ্যে প্রায় সকলেই জানেন, এটি আমাদের বর্তমান সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল, যে আমরা 5 বছরে নতুন করে 25 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। ইচ্ছে মতন যদি আমরা গাছ রোপণ করি তাহলে কিন্তু এই লক্ষ্যটা সফল হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায়, কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের দেশে ইদানিং আমার কাছে মনে হচ্ছে বিষয়টি একটু কম, কিন্তু 90-এর দশকে আমার মনে আছে খুব দেখতাম যে ইউক্যালিপটাস বা আকাশমণি প্রজাতির একটা গাছ, এই দুটো গাছ লাগানো হতো। এটা সম্পর্কে অনেক ক্যাম্পেনিং হয়েছে এবং আমরা একসময় জানতে পেরেছি এই গাছটা হয়তো তাড়াতাড়ি বেড়ে উঠে হয়তো কিছুটা টিম্বার ভ্যালু আছে, কিন্তু পরিবেশের জন্য এটা খুবই ক্ষতিকারক এই গাছ দুটো। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য। এবং একই সাথে নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ, এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন আমাদের কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারিয়া হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে, তো যেটি খুব দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। তো আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি বোধহয় আমাদের নজর দেওয়া প্রয়োজন, একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। তবে বৃক্ষরোপণ বা কিংবা বনায়ন এটাই বোধহয় শেষ কথা হওয়া উচিত হবে না। এই বনায়ন পশু পাখি, বিভিন্ন প্রাণী, কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা, এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ, অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড়, অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সব কিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকঠাকে, সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। আজকের এই পরিবেশ এবং বৃক্ষ মেলায় উপস্থিত সুধীজন এবং যারা অনলাইনে আমার এই বক্তব্য শুনছেন কিংবা হয়তো পরবর্তীতে শুনবেন, আপনাদের প্রতি আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেই বিষয়টি হলো, নতুন বৃক্ষ রোপণ অবশ্যই জরুরি, তবে এই যেই গাছটাকে আমরা রোপণ করলাম এটা নিরাপদে বেড়ে উঠছে কিনা, বেড়ে উঠতে পারছে কিনা সেটি নিশ্চিত করাও খুব বেশি জরুরি। আর যুগ যুগ ধরে যে স্থানীয় ইকোসিস্টেমের অংশ হয়ে যাওয়া যে গাছগুলো আছে, একটু আগে যেটা বলেছি যে মাদার ট্রি বলতে যেগুলোকে বুঝি আমরা, সেগুলো যাতে রক্ষা পায়, সেগুলো যাতে কেটে না ফেলা হয়, এই বিষয়টি অত্যন্ত জরুরি। কিন্তু এই বিষয়ে বোধহয় আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। আমি আশা করব আজকে এখানে বন বিভাগের বড় কর্মকর্তারা আছেন, তারা সেই বিষয়টি চেষ্টা করবেন নিশ্চিত করতে। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি। দর্শক, চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। বৈরী আবহাওয়ার মধ্যে দেশের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। খুচরা বিক্রেতারা এর দায় দিচ্ছেন পাইকারি দোকানের উপরে, আর পাইকারি বিক্রেতারা বলছেন মোকামে দাম বৃদ্ধির কথা।
এ নিয়ে আরও খবর জানাতে নওগাঁর চালের মোকাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম। আমরা তৌহিদের সাথে এখন যুক্ত হব। তৌহিদ, যেমনটা আসলে বলছিলাম যে সব ধরনের চালের দাম বেড়েছে, আপনার কাছে একটু জানতে চাই যে মোকামে হঠাৎ করে কেন দাম বাড়লো, কি বলছে তারা? রৌপ, আসলে দেশের অন্যান্য জায়গার তুলনায় আসলে নওগাঁর চিত্রটা কিছুটা ভিন্ন। এখানে সব ধরনের চালেই আসলে বেশ খানিকটা স্থিতিশীল বলা চলে দাম। তবে আতপ জাতের যে চাল রয়েছে সেই চালের দামটা কিন্তু বেড়েছে অস্বাভাবিক হারে। আমরা এখানে আসার পরে এবং খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে গত 2 সপ্তাহ আগে যে আতপ চাল বিক্রি করেছেন তারা 110 থেকে 120 টাকা কেজি, সেই আতপ চাল কিন্তু আজকে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, অর্থাৎ কেজি প্রতি 70 টাকা কিন্তু আতবে বেড়েছে। এছাড়া অন্যান্য যেসব চাল রয়েছে, সন্না 5, কাটারি, নাজির শাইল, সব ধরনের চালেই কিন্তু ঈদের পর থেকে আসলে বেশ খানিকটা স্থিতিশীল বলা চলে নওগাঁতে। আপনারা জানেন নওগাঁ ধান চালের অনেক বড় একটি জেলা। এখানে আসলে প্রায় 1100-র মতো মিল রয়েছে যেগুলো থেকে চাল উৎপাদন হয় এবং নওগাঁর চাহিদা পূরণ করে সারা দেশে আসলে সেগুলো সরবরাহ করা হয়। সেই জায়গা থেকে নওগাঁর চালের দাম এই মুহূর্তে আসলে কিছুটা স্থিতিশীল বলা চলে। আমরা যদি জিরা জাতের যে চাল রয়েছে সেটার দাম যদি বলি, সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা। এছাড়া কাটারি যেসব চাল রয়েছে, শটার অর্থাৎ সিল্কি যেসব চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি, এবং যেটি আসলে আনশটার স্থানীয়ভাবে যেটা কি বলা হয় পাতিল সিদ্ধ যে কাটারি চাল, সেটি বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। এছাড়া স্বর্ণা 5 মোটা, আপনারা জানেন স্বর্ণা 5-এর যে চাল সেই চালের আসলে দাম বরাবরই আসলে এটি নিয়ে কথা হয়। যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারাও আসলে এই চালের প্রতি তাদের চাহিদা বেশি থাকে। এই স্বর্ণা 5 কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি, এবং খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে বলছিলেন যে ঈদের পরে আসলে নওগাঁর বাজারে চালের দাম সেভাবে আসলে বাড়েনি এবং মোকামগুলো থেকে আসলে চাল সরবরাহ করা হচ্ছে। তবে আতপ যে চাল অর্থাৎ সুগন্ধি যে চাল সেই চালের দামই আসলে বেড়েছে এবং অন্যান্য যেসব চাল সেগুলো। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন কুদরতি খোদা সবুজ, আপনার কাছে একটু জানতে চাই যে কুষ্টিয়ার মোকামগুলোর কি অবস্থা, সেখানে চালের দাম ঠিক কতটা বেড়েছে? যেমনটি বলছিলেন, ধন্যবাদ। আমি এখন রয়েছি কুষ্টিয়ার খাজানগরে। আসলে খাজানগরে এখন পর্যন্ত যেটুকুন জানতে পেরেছি, এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়ার খাজানগরে কোনো চালের দাম বৃদ্ধির খবর নেই। আসলে আমি এখানে আসার পরে মোকাম মালিকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে কয়েকদিন ধরে ব্যবসা কিন্তু তাদের বেশ মন্দায় যাচ্ছে, এমনটি আমার কাছে বলছিলেন। আমরা একটু সরাসরি একজন মিল মালিকের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব। আপনি আমাকে বলবেন যে আসলে চালের দাম এখন কেমন খাজানগরের মোকামে? চালের দামটা এখন কম। 1 মাস আগেও দামটা বেশি ছিল, 1 মাস পর থেকে আস্তে আস্তে কমছে এখন আপনার তাতালের চাউলটা আছে 1450 টাকা 25 কেজি বস্তা, আর স্বর্ণাটা যাচ্ছে আপনার 42 টাকা কেজি, আর আপনার হচ্ছে 28টা যাচ্ছে 1150 টাকা 25 কেজি। আর এগুলোর দামে আগে 1 মাস আগে ছিল আপনার বস্তায় 100-200 টাকা বেশি। আর আমাদের চাউল এখন বিক্রি করতে পারছি না, যে খরিদ্দার নাই, সেই হিসেবে আমাদের মিলও চালাতে পারছি না। এখন আমাদের ব্যবসা খুবই খারাপ। কি কারণে আসলে খারাপ হচ্ছে? এখানে আমরা মনে করছি যে ক্রেতারা আমাদের কাছ থেকে ধরেন যে আগে যেভাবে আসতো এখন সেভাবে আসছে না, চাউলটা কিনছে না, না কেনার কারণে ধরেন যে বাজারটা কমে যাচ্ছে। জি, ধন্যবাদ। যেমনটি আসলে একজন মিল মালিক বলছিলেন যে আসলে কুষ্টিয়াতে অন্যান্য দেশের অন্যান্য স্থানে চালের মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও কুষ্টিয়ার মোকামে কিন্তু আসলে চাউলের দাম কম এবং ক্রেতা কিছুটা কম বলে আমার কাছে জানাচ্ছিলেন। এই ছিল কুষ্টিয়ার চাল মোকামের খবর। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। নানা নাটকীয়তার পর শান্তিতে পৌঁছাতে গেল মাসে একটি সমঝোতা চুক্তি হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তবে 1 মাসেরও কম সময়ে সেই চুক্তি ভেস্তে গেল। মঙ্গলবার ইরান হরমুজ প্রণালীতে 3 জাহাজে আক্রমণ করেছে দাবিতে ইরানে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালায় ইরানও। এরপরও চুক্তি সমাপ্ত ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনের মতো তেহরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। সব মিলিয়ে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। আমরা নূরের সাথে একটু যুক্ত হতে চাই। নূর, যেমনটি আসলে বলছিলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সংঘাত কিন্তু এখনো থামেনি, বেড়ে চলেছে। আপনার কাছে জানতে চাই, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, এটির এখন পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে? ধন্যবাদ রৌফ। আপনি যেমনটি বলছিলেন যে ঠিক গত মাসেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরান কয়েক দফা বৈঠকের পর একটি সমঝোতা স্মারকে সই করে, যেখানে বলা হয়েছিল যে আগামী 60 দিনের মধ্যে, অর্থাৎ 16 জুলাই যে চুক্তিটিতে তারা সম্মত হয় সমঝোতা স্মারকে, এর পরবর্তী 60 দিনের মধ্যে তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবে, এমন একটি সমঝোতায় তারা পৌঁছেছিল। কিন্তু এরপর কয়েক দফাই আসলে এই শর্ত ভঙ্গ হয়েছে। সেই চুক্তিতে বলা হয়েছিল যে কোনো পক্ষই কারো উপর হামলা চালাবে না, এমনকি লেবাননও হামলা চালাবে না, হিজবুল্লাহ লেবানন হামলা চালাবে না ইসরায়েলের উপরে, এবং ইসরায়েল হামলা চালাবে না লেবাননের ভূখণ্ডে। এই সামগ্রিক বিষয়গুলোকে যুক্ত করেই কিন্তু এই সমঝোতা স্মারকটি সই করেছিল। কিন্তু সেটি আসলে সই হওয়ার পর থেকে একাধিকবার সকল পক্ষই, মানে সবগুলো পক্ষই কিন্তু এটি ভঙ্গ করেছে। যেমন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই নৌপথ দিয়ে চলাচল করতে পারবে না, আর যারা চেষ্টা করবে তাদের উপর হামলা চালানো হচ্ছে, এমন অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আর এই অভিযোগ তুলেই কিন্তু সবশেষ যেই হামলাটি হয়েছে, গত দুদিন ধরে এই হামলাটি চালানো হচ্ছে ইরানের উপরে। এই জাহাজে হামলা চালানোর জেরেই কিন্তু এই হামলাটি চালাচ্ছে যুক্তরাষ্ট্র, এবং দাবি করছে যে ইরানের উপর ইরানের সঙ্গে যেই সমঝোতা স্মারকটি সই হয়েছিল সেটি ওভার হয়ে গেছে। অর্থাৎ গতকালই ট্রাম্প এটি বলেছেন, ন্যাটো যে শীর্ষ সম্মেলন তুরস্কে হয়েছে সেখানে তিনি বলেছেন যে এই সমঝোতা স্মারক শেষ হয়ে গিয়েছে। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে 60 দিনের যেই টাইম ফ্রেম ছিল এর মধ্যে তারা আলাপ আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবে, সেটিতে আর তিনি নেই বা তার দেশ নেই, এমনটি তিনি বোঝাতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে তাদের উপর প্রবলভাবেই হামলা চালানো হয়েছে। আপনি জানেন যে এই হামলার কারণে গতকাল যে হামলাটি হয়েছে 6টি শহরে হামলা চালানো হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে যেই শহরগুলো রয়েছে সেখানে একজন মারা গেছে। বিপরীতে ইরানও হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে কাতার, কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। সব কিছু মিলিয়ে যুদ্ধের যে পরিস্থিতি সেটি সামনের দিকে আরও বাড়বে এমনটা কিন্তু আশঙ্কা করাই যায়। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়ে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।